তাহলে আমি আবার একটু বলি যে মানে যারা রেকর্ডিং শুনে নিবে তাদের জন্য, যে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা পড়বো এখন টপিক 4। সো সেকেন্ড ক্লাস কেন, কারণ ফার্স্ট ক্লাসে আমরা ফার্স্ট মিডের একটা টপিক পড়ে নিছি। এরপরে আরো দুইটা চ্যাপ্টার আছে ফার্স্ট মিডে, ওইগুলো আমরা পরে পড়বো। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড মিডের জন্য যে একদম প্রথম যে চ্যাপ্টারটা, যেটা হচ্ছে আমাদের টপিক 4। টপিক 1, 2, 3 এই তিনটা হচ্ছে ফার্স্ট মিডে থাকতেছে, আর টপিক 4 হচ্ছে আমাদের সেকেন্ড মিডের প্রথম চ্যাপ্টার। এবং এটা ইজি বিজি যে বইটা বা ইয়াটা আছে, ফাইলটা আছে, সেটার চ্যাপ্টার 4। আচ্ছা, এখন তাইলে শুরু করি। যেটা বলছি যে আমি হচ্ছে স্যারের স্লাইডটা আমার আমার মোবাইলে নিয়ে নিছি, আমি সেটা দেখে দেখে না এখানে একদম বেসিক কথা মানে মেইন কথাগুলো বলবো আর কি। আর যা যা চিত্র যা টেবিল যা আছে সেগুলো আমি পরের স্লাইড গুলোতে দিয়ে রাখছি, জাস্ট বড় করে আলোচনা করব। আচ্ছা, একদম এই চ্যাপ্টারটার নাম হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অপরচুনিটি সেট আন্ডার রিস্ক। ঠিক আছে, যখন রিস্ক থাকতেছে তখন আমরা কোন জিনিসটাকে চুজ করতেছি, আমরা ইনভেস্টমেন্ট কিভাবে করতেছি, আমাদের ইনভেস্টমেন্টের যে রিটার্ন কত আসতেছে, রিস্ক মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসতেছে, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, একদম শুরুতেই একটা জিনিস লিখি আমি, যেটা হচ্ছে যে আমরা যদি বলি যে রিস্ক ফ্রি একটা সিকিউরিটির নাম, মানে চিন্তা করে যদি একটা রিস্ক ফ্রি সিকিউরিটির নাম, তাহলে এটা অবশ্যই ট্রেজারি সিকিউরিটি আসে প্রথমেই মাথায়। ট্রেজারি বিল, এটার কিন্তু কোনো রিস্ক নাই, নো রিস্ক। তার মানে কি নো রিস্ক? মানে হচ্ছে যে আমি যদি আজকে ট্রেজারি বিলে ইনভেস্ট করি, আমি জানি যে 1 বছর পরে কত টাকা পাবো, 1 বছর পরে এক্স্যাক্টলি কত টাকা পাবো, এটা কিন্তু আমি জানি। তার মানে কি এটা কি সিঙ্গেল পেমেন্ট না? সিঙ্গেল পেমেন্ট মানে সিঙ্গেল আউটকামও বলা যায়, যে আমি কত পাবো সেটা এক্স্যাক্টলি আমি জানি। ট্রেজারি বিল যেহেতু রিস্ক নাই, 7% পাই আর 8% পাই, মানে 7 টাকা পাই আর 8 টাকা পাই, যাই পাই আমি শিওর যে আমি 7 টাকা পাবো বছর শেষে। এটা গেল ট্রেজারি বিল। আরেকটা অল্টারনেটিভ যদি চিন্তা করি যে শেয়ারের কি অবস্থা? শেয়ারে কিন্তু রিস্ক আছে। শেয়ারে কি আর সিঙ্গেল পেমেন্ট থাকতেছে বা একটা আউটকাম থাকতেছে? থাকতেছে না কিন্তু, অনেকগুলো আউটকাম। তাহলে আমরা বলতে পারি সেভারেল আউটকাম। তাহলে শেয়ার জিনিসটা হচ্ছে রিস্কি একটা অ্যাসেট বা রিস্কি একটা ইনভেস্টমেন্ট। এবং যখনই আমরা একটা রিস্কি ইনভেস্টমেন্টে জড়িত হচ্ছি, তখন কিন্তু আমার আউটকামটা সিঙ্গেল থাকতেছে না, এটা সেভারেল হয়ে যাচ্ছে। সেটা 10% সম্ভাবনা, বা আমি একটু বড় করে বলি যে 25% সম্ভাবনা আছে যে আমি পাবো 7 টাকা। আবার 25%, 25% সম্ভাবনা থাকতে পারে যে আমি 7% রিটার্ন পাবো। আবার 50% সম্ভাবনা আছে যে আমি সাপোজ 8 টাকা পাবো, এরকম, তাই না? আরেকটা আরেকটা লাগবে তাহলে, আরো 25% পসিবিলিটি আছে যে আমি হচ্ছে সাপোজ 11 টাকা পাবো, এটা এক্সট্রা। এরকম, তাহলে যখনই আমরা রিস্কে একটা ইনভেস্টমেন্টে জড়িত হচ্ছি, তখন কিন্তু সেটার মানে আমি ইনভেস্টর হিসেবে তখন কিন্তু আমি আর সিঙ্গেল পেমেন্টের সাথে জড়িত থাকতেছি না, আমি জড়িত হয়ে যাচ্ছি সেভারেল আউটকামের সাথে। ঠিক আছে, এবং এই যে বিভিন্ন ধরনের প্রবাবিলিটি এবং আউটকাম, এগুলা নিয়ে কিন্তু আমরা একটা ডিস্ট্রিবিউশন বানাইতে পারি, তাই না? একটা ডিস্ট্রিবিউশন বানাইতে পারি, যেটাকে আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স কি কি? একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা বানাইতে পারি এই আউটকাম এবং পার্সেন্টেজ গুলো নিয়ে। ফ্রিকোয়েন্সি বানান ভুল হইতেছে অনেক, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শর্ট করে লিখলাম। এটার ক্যারেক্টারিস্টিক্স কি কি? মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটার একটা মিন থাকবে, একটা মিন থাকে, আর হচ্ছে এটার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, তাই না? এই দুইটাই হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউশনের মেইন ক্যারেক্টারিস্টিক্স। তো আমাদের চ্যাপ্টারটা মেইনলি এই দুইটা জিনিস নিয়েই, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি যদি একটা সিকিউরিটিতে ইনভেস্ট করি, সেটার মিন কত, সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। আমি যদি দুইটা সিকিউরিটিতে ইনভেস্ট করি, সেটার মিন কত, সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি।
আমি যদি তিনটাতে করি সেটার মিন কি, সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এই তিনটা জিনিসই আমাদের পুরা চ্যাপ্টার। আবার বলি, প্রথমে আমরা দেখবো যে একটা সিকিউরিটিতে ইনভেস্ট করলে সেখান থেকে আমি মিন রিটার্ন কত পাচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মানে রিস্ক কত। আমি যে দুইটা সিকিউরিটিতে ইনভেস্ট করি সেখান থেকে আমি যে রিটার্নটা পাবো সেটার ফর্মুলা কি এবং রিটার্নটা কত, এবং দুইটা সিকিউরিটিতে ইনভেস্ট করলে সেটার রিস্ক কত, রিস্কের ফর্মুলা কি। রিস্ক দুইটা সিকিউরিটিতে ইনভেস্ট করলে রিস্কের ফর্মুলা কিন্তু আমরা জানি, ওই ফাইন্যান্সে যারা পড়ে আসছে ইন্টারে, আর আমরা ভার্সিটিতেও পড়ছি। এরপরে আছে তিনটা সিকিউরিটি। তিনটা সিকিউরিটিটা একটু নতুন হবে মনে হয়, তিনটা সিকিউরিটিও সহজ, সেটারও মিন আমরা বের করব এবং ফর্মুলা দেখবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, ফর্মুলা দেখবো। এই হচ্ছে মানে স্যারের দেওয়া 4 নাম্বার স্লাইডটা আর কি। আচ্ছা, এরপরে স্লাইডে যাইতেছি, সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এই জিনিসটা। আমরা যেরকম ফার্স্টে বলে নিছি যে এখানে আমরা প্রথমে দেখবো একটা সিকিউরিটিতে ইনভেস্ট করলে সেটার মিন, সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই জিনিসটা এখানে দেখাচ্ছে। সাপোজ আমি একটা শেয়ারে ইনভেস্ট করলাম, সেখান থেকে আমি রিটার্ন পাইতে পারি 12%, পাইতে পারি 9%, পাইতে পারি 6%। ওই যে ফার্স্টে যেটা বলে নিয়েছিলাম যে আমি আর একটা সিঙ্গেল আউটকামের সাথে জড়িত থাকতেছি না, যেহেতু আমি রিস্কি ইনভেস্টমেন্ট করতেছি। তাহলে আমার তিনটা আউটকাম হচ্ছে, এবং 12% পাওয়ার প্রবাবিলিটি আছে 1/3, তার মানে 33%। 9% পাওয়ার সম্ভাবনাও সেম, 6% পাওয়ার সম্ভাবনাও 33%। এটাকে বলতেছে ইভেন্ট 1, এটা ঘটতে পারে, আবার 2 নাম্বার ইভেন্টও ঘটতে পারে, 3 নাম্বার ইভেন্টও ঘটতে পারে। তাহলে আমি এখানে ইনভেস্ট করছি কয়টা সিকিউরিটিতে, একটা সিকিউরিটিতে। এটার মানে এভারেজ রিটার্ন কত, জাস্ট তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়, তাই না? তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিলেও হবে, অথবা আমরা যেটা জানি ওই যে পিআই, প্রবাবিলিটি দিয়ে এটাকে গুণ দিলেও হবে। এটা গুণ এটা প্লাস এটা গুণ এটা প্লাস এটা গুণ এটা, একদম বেসিক জিনিস। এই যে জিনিসটা এখানে করে রাখছে, এভারেজ বের করছে। তো এখানে ফর্মুলাটা তো আমরা জানি যে সামেশন অফ আর আই ডিভাইডেড বাই 3। 3 দিয়ে ভাগ দিছে যেহেতু ইকুয়ালি লাইকলি, এই যে 1/3 1/3 1/3 সবগুলো সমান হইলে আমরা বলি ইকুয়ালি লাইকলি। 3 দিয়ে ভাগ দিলেও যা। আবার আমরা চাইলে কি করতে পারি, আর আই ইন্টু পিআই, মানে প্রবাবিলিটি দিয়ে গুণ দিলেও পারতেছি। ফর্মুলাটা কিন্তু এইভাবে চিন্তা করতে হবে। আমরা যে কোনো ফর্মুলাতে, এই চ্যাপ্টারের যে কোনো ফর্মুলাতে যাই না কেন, আমরা চিন্তা করব দুইভাবে। ফর্মুলাটা চিন্তা করবো একভাবে হচ্ছে আর কে ভাগ দিব নাম্বার অফ আউটকাম দিয়া, এটা একটা ফর্মুলা। আরেকটা হইতে পারে পিআই দিয়ে গুণ দিব, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলাও সেম। আমরা আমরা ওই 9-10 বা ইন্টারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলায় দেখছি যে এন দিয়ে ভাগ দিতে হয়, বা n-1 দিয়ে ভাগ দিতে হয় স্যাম্পলের সময়। তো আমরা এন দিয়ে ভাগ দিলেও পারি। আর যেহেতু আমরা প্রবাবিলিটি জানি, যদি আমাদেরকে প্রবাবিলিটি বলে দেওয়া হয়, তখন আমরা কি করতে পারি, প্রবাবিলিটি দিয়ে গুণ দিতে পারি। তো সবসময় প্রবাবিলিটি দিয়ে গুণ দেওয়াটা সেফ। ইকুয়ালি লাইকলি হইলে আমরা চাইলে এই এম দিয়ে কি করতে পারি, ভাগ দিয়েও ফর্মুলাটা বের করতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে তাহলে আমাদের একটা সিকিউরিটির ক্ষেত্রে। আচ্ছা, এরপরে স্লাইডে যেটা তার মানে স্লাইডে আছে যেটা, সেটা হচ্ছে যে বলে ফেলছি, ইকুয়ালি লাইকলির কথা বলছে, এম দিয়ে ভাগ দেওয়া, এম দিয়ে ভাগ না দিলে আমরা প্রবাবিলিটি দেওয়া থাকলে পিআই দিয়ে গুণ দেওয়া, এগুলা বলছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে বলে আহ, একটা সিকিউরিটির জন্য আমরা যখন রিটার্ন বের করতেছি, বা যাই মানে দুইটা সিকিউরিটির জন্য বের করি বা তিনটার জন্য বের করি, এটাকে আমরা কি বলি, আর বার বলি না? আর বার কিভাবে দিব আমি জানি না, এখানে লিখে রাখলাম আর বার। আর বার মানে হচ্ছে আমাদের এই এভারেজ এভারেজ রিটার্ন। ঠিক আছে, এই যে 12+9+6/3 যা আসলো সেটা হচ্ছে এভারেজ রিটার্ন। এটাকে আমরা আর বার দিয়ে প্রকাশ করি। তাহলে আর বারের ফর্মুলা একটা দেখলাম যে সামেশন আর আই, আর একটা দেখলাম যে সামেশন আর আই ইন্টু পিআই। ঠিক আছে, সামেশন চিহ্নটা দিতে পারতেছে না, তো খুঁজলে পাওয়া যাবে। যাক, আশা করি বুঝার কথা। তো basic জিনিস এই গেল। আচ্ছা,
এরপরে এই যে এভারেজ, মানে আমাদের যে এক্সপেক্টেড ভ্যালু বা এভারেজ, এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো আমরা সিআইডি তেও পড়তেছি, সরি ইয়াতেও পড়তেছি, কি জানি বলে নাম কি এটার, হুদা স্যার যেটা নিতেছেন এই কোর্সেও পড়তেছি। আচ্ছা, ফোরকাস্টিং। হ্যাঁ ফোরকাস্টিং। তাহলে এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এক্সপেক্টেড ভ্যালুর, মানে এভারেজ ভ্যালুটার আর কি, এভারেজ এভারেজ বা এভারেজ অর এক্সপেক্টেড। আমার ল্যাপটপটাতে হচ্ছে ওই সিম্বল গুলো খুঁজে পাওয়া যায় না, একটু অন্য দেশি চাইনিজ না কি কি জানি কোন, এভারেজ বা এক্সপেক্টেড ভ্যালুর কিছু ক্যারেক্টারিস্টিক্স 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 এর মধ্যে প্রথমটাই হচ্ছে যে এক্সপেক্টেড, তার ভিতরে হচ্ছে আহ, দুইটা রিটার্ন, সাপোজ R1 প্লাস প্লাস R2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ভেঙে ভেঙে, মানে এক্সপেক্টেড সাইনটাকে, এক্সপেক্টেড মানে তো অ্যাভারেজ তাই না, এক্সপেক্টেড সাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, আলাদা আলাদা করে দিয়ে দিতে পারি। ই ব্র্যাকেটে হচ্ছে আর ওয়ান একটা অবস্থা, আর1 প্লাস প্লাস ই আর2। এভাবে লিখতেই পারি, তো সিম্পল, মানে এক্সপেক্টেড এর এটা হচ্ছে লেখা যায় এইভাবে ক্যারেক্টারিস্টিক্স, যে দুইটা জিনিস যোগ করে তার এভারেজ করা যায় কথা, প্রত্যেকটার এভারেজ আলাদা আলাদা বের করে এরপরে যোগ করা একই কথা। সো এটা একটা হচ্ছে এভারেজ বা এক্সপেক্টেড ভ্যালুর, যে এক্সপেক্টেড যে সাইনটা আছে, সে অপারেটরটা আছে, সেটার একটা ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এক্সপেক্টেড, তার ভিতরে একটা কনস্ট্যান্ট মানে সি, আর হচ্ছে কোনো একটা ভেরিয়েবল আর, আই হইতে পারে বা যে কোনো কিছু হোক আর। So এটাকেও আমরা কিভাবে লিখতে পারি? এটা কনস্ট্যান্টটাকে জাস্ট বাহিরে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, কনস্ট্যান্টটা ইজিলি বাহিরে চলে আসে, কোনো অসুবিধা হয় না। এরপরে বাকি সেম যা থাকলো। ঠিক আছে, এই হচ্ছে দুইটা ক্যারেক্টারিস্টিক্স, একদম সিম্পল। যে কনস্ট্যান্ট যদি ভিতরে থাকে সেটাকে অ্যাভারেজ করার কিছু নাই, সেটাকে বাহিরে সামনে এনে রাখলেও চলতেছে। বাকি যে আর আছে আমাদের যে ভেরিয়েবল, সেটাকে আমরা অ্যাভারেজ করে এই কনস্ট্যান্টের সাথে গুণ দিয়ে দিলাম। আচ্ছা, এই গেল হচ্ছে 7 নাম্বার স্লাইড, স্যারের স্লাইডের 7 নাম্বার স্লাইড শেষ। এখানে আছি এখন, যে এইটা এখানে কি আছে দেখি। এই যে 7 নাম্বার স্লাইডে এই টেবিলটাও একটু আছে, এই টেবিলটাতে কি বোঝানোর চেষ্টা করছে দেখি। এখানে তিনটা অ্যাসেট নিয়ে আসছে, যে অ্যাসেট 1, অ্যাসেট 2, অ্যাসেট 3। তাহলে প্রথম যে অ্যাসেটটা আছে, সাপোজ এটা শেয়ার একটা, তো এটাতে যদি আমি ইনভেস্ট করি আমি 14% পাইতে পারি, 33% সম্ভাবনা। 10% পাইতে পারি, 33% সম্ভাবনা। 6% পাইতে পারি, 33% সম্ভাবনা। এই তিনটাকে যদি আমি অ্যাভারেজ করি আসতেছে 10। এভাবে অ্যাসেট 2 আছে, অ্যাসেট 2তেও যদি আমি ইনভেস্ট করি 33% সম্ভাবনা 28 পাবো, 33% সম্ভাবনা 20 পাবো, 33% সম্ভাবনা 12 পাবো। এভারেজ আমার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 20। অ্যাসেট 3 এর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 30। তো এখানে আসলে বোঝানোর কিছুই নেই।
জাস্ট বললাম না যে নিজে নিজে চোখে দেখলেই বুঝে যাবে। এরপরে যাই তাহলে 8 নাম্বার স্লাইড। 8 নাম্বার স্লাইড কিন্তু স্যারের স্লাইডের, ঠিক আছে, এখানে না। আচ্ছা, 8 নাম্বার স্লাইডে কি দেওয়া আছে? 8 নাম্বার স্লাইডে স্কিপ, মানে এটা আসলে ওই রিপিট করছে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি একটু আগে বললাম না, এই যে এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স, এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আবার ওইখানে দিছে। সো পড়ার সময় ওই স্লাইডটা স্কিপ করলেই চলতেছে। ওকে, এখন যাই 9 নাম্বার স্লাইডে। 9 নাম্বার স্লাইডে যেটা লিখছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা তো আমরা চিনি, এই যে প্রত্যেকটা রিটার্ন থেকে মাইনাস করব অ্যাভারেজ রিটার্ন, ডিভাইডেড বাই স্কয়ার করব, এরপরে ডিভাইডেড বাই এম। তাহলে ওই যে আমরা এম দিয়ে ভাগ দিতে পারি, অথবা কি করতে পারি, এম ইউজ না করে পিআই দিয়ে গুণ দিয়ে দিতে পারি। এম কখন ইউজ করব? যখন প্রত্যেকটা ইভেন্ট ঘটার সম্ভাবনা ইকুয়ালি লাইকলি। আমাদের যে এক্সাম্পলে সবগুলা 33%, তাই না? ওই যে 1/3 1/3, তাহলে এখানে আমরা এম ইউজ করতে পারি, কিন্তু বেশিরভাগ মেতে সেটা 1/3 1/3 ভাবে থাকবে না, তখন আমরা পিআই ইউজ করব। আচ্ছা, এই টেবিলটাতে কি বোঝানোর চেষ্টা করছি? টেবিলটাতে কিছুই বোঝায় নাই, জাস্ট 5টা অ্যাসেট বা 6টা অ্যাসেটের আলাদা আলাদা মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করে রাখছে। পরবর্তীতে এগুলাকে নিচে আর কি নিয়ে নিয়ে বিভিন্ন জিনিস প্রমাণ করার ট্রাই করছে। তাহলে এই যে অ্যাসেট ওয়ান কি করে, মার্কেট কন্ডিশন যখন ভালো থাকে তখন 15% রিটার্ন দেয়। অ্যাসেট ওয়ান মার্কেট কন্ডিশন ভালো থাকলে, এভারেজ থাকলে 9% রিটার্ন দেয়। মার্কেট কন্ডিশন পুর থাকলে 3% রিটার্ন দেয়। তাহলে অ্যাসেট ওয়ানের এভারেজ রিটার্ন হচ্ছে 9%, ভেরিয়েন্স আসতেছে 24%। এই যে ভেরিয়েন্সের ফর্মুলা, এটা এই ফর্মুলাতে বসাই আসতেছে 24%। আর এটাকে রুট ওভার করলে মানে আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা হচ্ছে 4.9%। এভাবে অ্যাসেট টু কার উপরে ডিপেন্ডেন্ট? অ্যাসেট টু কিন্তু মার্কেট কন্ডিশনের উপরে ডিপেন্ডেন্ট। অ্যাসেট টু মার্কেট কন্ডিশন ভালো হইলে 16% রিটার্ন দেয়, মার্কেট কন্ডিশন এভারেজ হইলে 10% রিটার্ন দেয়, মার্কেট কন্ডিশন পুর হইলে 4% রিটার্ন দেয়। অ্যাসেট টু এর এভারেজ রিটার্ন আসতেছে 10%, ভেরিয়েন্স 24%, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দাঁড়াচ্ছে 4.9%। এভাবে অ্যাসেট থ্রি এর ইনফরমেশন দেওয়া আছে, 5 এর ইনফরমেশন দেওয়া আছে। অ্যাসেট 1 2 3 5, এই 4টা অ্যাসেট কার সাথে রিলেটেড? মার্কেট কন্ডিশনের সাথে। আরেকটা অ্যাসেট আছে, অ্যাসেট 4। এই অ্যাসেটটা মার্কেট কন্ডিশনের সাথে একটু রিলেশন নাই এটার। এটার রিলেশন হচ্ছে রেইনফলের সাথে। ভালো বৃষ্টিপাত হইলে 16% রিটার্ন দিচ্ছে, এভারেজ বৃষ্টিপাত হইলে 10% রিটার্ন, বেশ কম বৃষ্টিপাত হইলে 4% রিটার্ন। এটার এভারেজ আছে, এটার ভেরিয়েন্স আছে, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয়েছে। তাহলে আমরা একদম আবার যদি শুরু থেকে বলি যে কি পড়তেছিলাম আর কোথায় আছি। এখানে পড়ছিলাম যে আমরা বলছিলাম ওই, হ্যাঁ এই যে এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা কি করছিলাম যে প্রত্যেকটা, আমরা ফার্স্টে হচ্ছে মিন দেখবো, এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখবো। তাহলে একটা অ্যাসেটে ইনভেস্ট করলে তার মিন এবং তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অলমোস্ট আমাদের শেষ। এখানে 5টা অ্যাসেটকে আমরা আলাদা আলাদা ভাবে দেখছি এই টেবিলটাতে। 5টা অ্যাসেটের আলাদা আলাদা মিন বের করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি। এখন তাহলে আমরা একটু সামনে মুভ করব, দুইটা অ্যাসেটকে একসাথে নিব। দুইটা অ্যাসেটকে একসাথে নিলে সেটার এভারেজ, সেটা একটা পোর্টফোলিও হয়ে যায় অবশ্যই। 2টা বা 3টা অ্যাসেট নেওয়া মানে তো একটা পোর্টফোলিও হয়ে যাচ্ছে। তাহলে পোর্টফোলিওর রিটার্ন এবং পোর্টফোলিওর রিস্ক, এই দুইটা জিনিস আমরা ক্যালকুলেশন করব। এবং ফর্মুলা গুলা কিভাবে আসছে সেগুলো একটু ডিরাইভেশন আছে, এবং ডিরাইভেশন স্যার বলছে যেহেতু স্যার ক্লাসে দেখাইছে, আসতে পারে এক্সামে। এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে কেউ বলতে পারে। না, আমার কিন্তু যে কোনো সময় আটকাইতে পারবা, যে একদম একটা টাইম, নির্দিষ্ট টাইমে প্রশ্ন করতে হবে এরকম না, যে কোনো সময় ঝামেলা হইলেই আটকাই ফেলবে। ফারহান, হ্যাঁ, হ্যালো। বল বল। পরীক্ষায় আমাদের ম্যাথ কেমন আসতে পারে? মানে এখান থেকে ম্যাথ কেমন আসতে পারে একটু যদি বলো আমাদেরকে, এগুলো ভালো হয় আর কি। মানে যখন মানে হ্যাঁ, যেগুলো ওই যে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট।
এই পর্যন্ত আসি না আর কি, মানে টপিক, ভালো টপিকে আসতে পারি না এখন। যেগুলো এতক্ষণ পড়ছি এগুলো তো কোয়েশ্চেন একদম কি বেসিক আসতে না। পারে এটা হচ্ছে পরীক্ষায় ফাহান, আসতে পারে এই যে সেকেন্ড, এই যে ডিরাইভেশন গুলো আসতে পারে, আমরা যখন যখন মানে যেগুলো এখন পড়বো আর কি। কোয়েশ্চেন কেমন আসতে পারে আমাদের ফার্স্ট মিডে কোয়েশ্চেন না দেখলে হয়তো বুঝতে পারবা। আমাদের ফার্স্ট মিডে এই চ্যাপ্টার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আমার খুব সম্ভবত মনে হয় যে আমরা পড়ার সময় যেটা বুঝতেছি যে এই ডিরাইভেশন গুলো আসতে পারে, এবং ডিরাইভেশন এই মানে কিছু রিটার্ন রিটার্ন দিয়ে ক্যালকুলেশন করতে বলতে পারে। আচ্ছা, খুব বেসিক জিনিস। ডিরেক্ট ডেরিভেশন কি আসবেন নাকি হ্যাঁ, এটা? স্যার, স্যারকে কে জানি জিজ্ঞেস করছিল, মনে হয় শিমু, যে ডিরাইভেশন আসবে কিনা। স্যার বলছিল এটা পড়াইছে যেহেতু আসতে পারে, কষ্ট করে পড়াইছে স্যার ক্লাসে, মানে ও বোর্ডে হচ্ছে ও, আচ্ছা প্রমাণ আচ্ছা করে আচ্ছা দেখাইছে। আচ্ছা আচ্ছা দেখ, আচ্ছা, আমরা ঠিক আছে। কোয়েশ্চেন ব্যাংকও চাইলে থ্যাংক ইউ। একদিন দেখবো, অসুবিধা নেই। লাইক আচ্ছা, এটা কি ভালো রিলেটেড হয় আর কি। কোয়েশ্চেন হ্যাঁ, আসে। ঠিক আছে। এখন আপাতত আচ্ছা, যা আছে প্রত্যেকটা আইটেম বুঝে যাই। ওকে ওকে। আচ্ছা, এখানে তাহলে আমরা 5টা অ্যাসেট দেখছি আলাদা আলাদা ভাবে। এখন পরের স্লাইডটাতে কি আছে? পরের স্লাইডে মেইনলি আছে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছাড়াও আরো কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে আমরা ডিসপারশন ক্যালকুলেশন করতে পারি। ডিসপারশন ক্যালকুলেশনের উপায় হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরো কয়েকটা উপায় স্লাইডে বলা আছে। একটা হচ্ছে এভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশন। এই স্লাইডটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানি না, আমি মনে হয় এই জায়গাটাতে ঘুমাইতেছিলাম অথবা ক্লাসটা মিস করছিলাম। তো এটা স্যার কতটুকু এফোর্ট দিছে আমি বলতে পারবো না, কাউকে একজনকে জিজ্ঞাসছিলাম, বলছিল তেমন একটা গুরুত্বপূর্ণ না এটা। তাও শর্টকাটে আমি যতটুকু বুঝি একটু বলে ফেলতে পারি। কোথায় লিখবো? এখানে তো ছিলাম না, তাহলে এটা নিচে লিখে ফেলি। একটা হচ্ছে যে এভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশন। তো এটা তো নাম শুনে আমরা বুঝতেছি বা কোথাও জানি পড়ছি। ও সরি, ফোরকাস্টিং এ পড়ছি, এটা অনেকে আবার পড়ার। এভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশন মানে কি? ডেভিয়েশন মানে কি? ডেভিয়েশন মানে হচ্ছে প্রত্যেকটা রিটার্ন থেকে অ্যাভারেজটাকে মাইনাস করা, তাই না? প্রত্যেকটা রিটার্ন থেকে অ্যাভারেজকে মাইনাস করলে হয় ডেভিয়েশন। ডেভিয়েশন করলে সেটা মাইনাসে আসতে পারে, আবার প্লাসেও আসতে পারে। যেহেতু আমি মাইনাস করতেছি, প্লাস ভ্যালু আসতে পারে, মাইনাস ভ্যালু আসতে পারে। আমরা মাইনাসটাকে ইগনোর করব। যদি ইগনোর করি সেটাকে বলা হয় অ্যাবসলিউট ডেভিয়েশন। আর সেটাকে যদি অ্যাভারেজ করি তাহলে চলে আসে অ্যাভারেজ প্লাস মাইনাস সাইনকে অ্যাবসলিউট ইয়ে ডেভিয়েশন। করতে হবে। হ্যাঁ, না বলতেছেন মানে অ্যাবসলিউট ভ্যালুটা নিতে হবে আর কি, প্লাস হ্যাঁ, মাইনাস সাইনকে অ্যাবসলিউট কনসিডার ভ্যালুটা করা জাস্ট যাবে না। নিতে হবে। এটা আসলে আমাদের ফোরকাস্টিং এ খুব ভালোভাবে পড়াইছে। সো ডেভিয়েশন মানে মাইনাস করব প্রত্যেকটা ওই যে রিটার্ন মিন থেকে। অ্যাবসলিউট ডেভিয়েশন, হ্যাঁ, ম্যাড। মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, এমএসই। প্রত্যেকটা রিটার্ন থেকে আমরা অ্যাভারেজটা মাইনাস করব, করে সাইনটাকে ইগনোর করব, সেটাকে অ্যাভারেজ করে ফেলবো, সবগুলোকে যোগ করে অ্যাভারেজ করে ফেলবো। এটাকে বলে অ্যাভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশন। এই উপায়ে কি করা যায়? ডিসপারশন ক্যালকুলেশন করা যায়। ডিসপারশন মানে কি? মানে হচ্ছে মিন থেকে প্রত্যেকটা আউটকাম কতটুকু দূরে থাকে। এই যে 9 থেকে কতটুকু দূরে, 15, 6 6 দূরে, 9 থেকে 9 এটা একদম কাছে, একদম লাগা। 9 থেকে 3 এটাও -6 মিটার দূরে, এরকম। তাহলে অ্যাভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশন মানে ডিসপারশন ক্যালকুলেশনের একটা উপায় হচ্ছে অ্যাভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশন। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে সেমি ভেরিয়েন্স। সেমি ভেরিয়েন্স, সেমি ভেরিয়েন্স মানে কি? মানে হচ্ছে যে জাস্ট ডাউন সাইড রিস্কটাকে ক্যালকুলেশন করা। ডাউন সাইড রিস্ক মানে কি? এই যে 9, এভারেজ রিটার্ন কত? 9, তাই না? এভারেজ রিটার্ন আমাদের 9। এটার থেকে ডাউন সাইড কোনটা কোনটা আছে? যেমন পুর হইলে 3% রিটার্ন, তাহলে এটা ডাউন সাইড। এটা কত? এখানে কত ইউনিট ডাউন সাইড? 6 ইউনিট। আর বাকি দুইটা কি ডাউন সাইড? না, 9 এর 9 এটা সমান হচ্ছে, এটা অসুবিধা নাই, এটা নিয়ে কেউ মানে কারো সমস্যা থাকার কথা না। 9 এখানে 15, এভারেজ 9, আর গুড হইলে মার্কেট দিতেছে 15%, এটা নিয়েও কারো প্যারা নাই, কারণ ভালো হইলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। কম হইলে সমস্যা। এই যে 9 9 এভারেজ রিটার্ন, কিন্তু মার্কেট যদি পুর হয় সেখানে আমি রিটার্ন পাবো 3। তাহলে জাস্ট যেগুলা কম, কতটুকু কম সেটাকে যদি আমি জাস্ট ক্যালকুলেশন করি, যেমন 9 থেকে 3 এটা 6 কম। আরো যদি আরেকটা থাকতো 2, 9 থেকে 2 7 কম, তাহলে 7 যোগ 6 সবগুলোকে যোগ করে মনে হয় সেমি ভেরিয়েন্সটা বের করে, বা স্কোয়ার করতে হয় কিনা কিছু বলতে পারবো না, এরকম, তাই না? সেমি ভেরিয়েন্স এটাই। তো জাস্ট কি করা,
ডাউন সাইড রিস্কটাকে ক্যালকুলেশন করা, ডাউন সাইড শব্দগুলো আছে স্লাইডে, ডাউন সাইড রিস্ক। 3 নাম্বার হচ্ছে লোয়ার পার্শিয়াল মোমেন্টস, লোয়ার পার্শিয়াল মোমেন্টস। এটা দেখি স্লাইডে যা লিখছে সেটাই বলি। More generally, we can consider returns relative to other benchmarks, including a risk-free return or zero return. একটা বেঞ্চমার্কে টার্গেট করে, একটা বেঞ্চমার্কের তুলনায়, বেঞ্চমার্কের তুলনায় আমি কতটুকু রিটার্ন পাইতেছি সেটা মনে হয় নাকি? একটা বেঞ্চমার্ক থেকে আমার রিটার্নটা কতটুকু দূরে থাকতেছে সেটা ক্যালকুলেশন করাটাই হচ্ছে মনে হয় লোয়ার পার্শিয়াল মুভমেন্টস। আমি এটা বলতে পারতেছি না, কারণ ওই সোহাগ কিছু বলতো, এটা মনে থাকলে স্যার ক্লাসে কি বলছে বা অন্য কেউ। এটা ক্লাস কোন, এটা গুগল কর। না, গুগল করার দরকার নেই, মানে না পারলে বাদ, এত ইম্পর্টেন্ট না, আচ্ছা ঠিক আছে। পরে দেখে নিলে হবে। কেউ কেউ কারো থাকলে, মাথা থাকলে এখনই বলে ফেলেছে। ভ্যালু এট রিস্ক মেজার, এটা আরেকটা। এটা হচ্ছে লাস্ট ডিসপারশনের উপায়। এখানে বলছে যে ইউজ টু মেজার দ্য লিস্ট এক্সপেক্টেড লস দ্যাট উইল বি এক্সপেক্টেড উইথ এ সার্টেন প্রবাবিলিটি। এটা বলতেছে ভ্যালুয়েট রিস্ক মেজার মানে কি, মানে হচ্ছে কতটুকু রিস্কে আছে, কতটুকু রিস্কে আছি সেটা। লিস্ট এক্সপেক্ট, এটাও আমি ভালোভাবে বুঝি না, স্কিপ করলাম এটা। পরের স্লাইডে, মানে 12 নাম্বার স্লাইডে হচ্ছে আমাদের এটার আগে তো আর একটা জিনিস থাকার কথা। 12 নাম্বার স্লাইডটা চাইলে দেখা যায়, নাইলে স্কিপ করা যায়। 12 নাম্বার স্লাইডটা গুরুত্বপূর্ণ না, এখানে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আসছে। তো ওই স্লাইডটা আমি নিয়ে আসি, তাহলে তা দেখাই ফেলে একবার, নাইলে আবার কই জানি এটা। আচ্ছা, এই মিটিংটা মনে হয় এখন শেষ হয়ে যাবে, তাহলে পরের মিটিং এই শুরু করি, সবাই লিভ নিয়ে নিই।